খেলাটা ইলেকশন হবে কি হবে না, দিস ইজ নট দ্য কন্ট্রাডিকশন। মূল কন্ট্রাডিকশন হবে বাংলাদেশে ৭১ থাকবে কি থাকবে না। তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে, শেখ হাসিনা গিয়া, শেখ হাসিনা মুক্তিযুদ্ধ কইয়া দুর্নীতি করছে তার সরকার, অত্যাচার করছে তার সরকার, জেলখানা নিচ্ছে তার সরকার, নির্বাচন দেয় না, সে গণতন্ত্রকে হত্যা করছে। শেখ হাসিনাকে একটা জিনিস ভালো হয়েছে, এই দেশে কারা মুক্তিযুদ্ধের পক্ষে আর কারা হলো রাজাকারের পক্ষে, জিনিসটা খুব পরিষ্কার হয়ে গেছে। এবং এটা একটা ফাইনাল খেলা হবে বাংলাদেশে। টাকা হলো এদের কাছে সাদা কাগজ, এরা এখন ডলারে সম্পদ গণে, পাউন্ডের সম্পদ গণে। এরা এখন চান্দা চায় ১ কোটি টাকা, ১০ লাখ টাকা নিতে গিয়ে আবার নিচে, আবার ৯০ লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে। আবার ধরা পড়লে পরে বলে যে না আমরা তো কেউ না, আমরা তো কেউ না, আমাদের সেই মহাজন আছে, সেই মহাজনের নাম হইল স্থানীয় সরকার মন্ত্রী, ওনার নাম সজীব ভুইয়া। উনি প্রত্যেক দিন ভোর বেলায় গিয়া হাঁসের মাংস দিয়ে নাস্তা করেন ভোর বেলায়, কারণ রাত্রে নাকি উনার ঘুম হয় না দেশের জন্য। এরা হইল মির্জাফরের বংশ, কোনো ভয় পায় না। সরকার ইচ্ছা হইলে আমাকে জেলে নিয়ে যাক, বিচার করে যদি অন্যায় করে থাকি ফাঁসি দিয়ে দেখো, এটা আমার ভয় না। ভয় হইলো আমাকে গোপন হত্যা করার একটা চেষ্টা চলছে। ওই যে বলছি পিনাকির সাথে একটা লোক বসে ওই দিনও বলছে ফজলুর রহমানকে এখন হত্যা করাটাই ফরজ হয়ে গেছে। গেলেন আমাদের নামের সামনে একটা টাইটেল আছে, টাইটেলটা হইলো মুক্তিযোদ্ধা। এবং আমি আমার জীবনে যাই হই না কেন মুক্তিযোদ্ধার টাইটেলের উপরে মুক্তিযোদ্ধা আমি, এই যে মানুষ জানে বা আমি নিজেকে আমি জানি মুক্তিযুদ্ধে আমি অংশগ্রহণ করেছিলাম, এর চেয়ে গৌরবের কোনো ব্যাপার আমার জীবনে আছে বলে কোনোদিন আমি মনে করব না, যে পদেই আমার আসুক। সেই কারণে যখন ৫ই আগস্টের পরে আমরা খুব অবাক বিস্ময়ে লক্ষ্য করলাম যে ৫ই আগস্ট, যে কারণে আমরা চিন্তা করেছিলাম যে ৫ই আগস্ট হলো অগণতন্ত্রী বা স্বৈরতন্ত্রী একটা সরকার বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আন্দোলন। কিন্তু এই আন্দোলনটার যে সামনে পিছনে যে গান বাজতো, বক্তৃতা হইতো, তা প্রায় সবগুলোই মুক্তিযুদ্ধের গান। ১ নম্বর তীর হারাই ঢেউয়ের সাগর পাড়ি দিব রে, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল। আর মিটিং এ বাজতো এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম এইরকম। আমরা কি বিভ্রান্ত হয়েছিলাম কিনা জানি না, কোন সময় মনে হয় না যে এই আন্দোলনটার পিছনে ভ্যানগার্ড হিসাবে শিবির জামাত, তাদের সমর্থন থাকলেও তারাই ভ্যানগার্ড, তারাই সবকিছু করছে এবং আমরাই এখানে হচ্ছি, বিভ্রান্ত হচ্ছে, এই কথাটা আমার কোনোদিনই মনে হয়নি। এবং সেই আন্দোলনের সাথে আমরাও যুক্ত হইলাম, সারা দেশের মানুষ যুক্ত হইলো, দলগুলো যুক্ত হইলো, কিন্তু বেনামে। এটা আন্দোলনের কৌশল ছিল এবং সেই কৌশলটাকে ছেলেরা হাইজ্যাক করলো। এবং এখন দেখা যায় জামাত শিবির হাইজ্যাক করে তারা দাবি করতেছে টোটাল আন্দোলনটাই তাদের। জনপ্রিয় স্লোগানগুলোকে সামনে এনে, জনপ্রিয় স্বাধীনতার বক্তব্যগুলোকে সামনে এনে মানুষকে বিভ্রান্ত করে যে ৫ই আগস্ট ঘটল, সেই ৫ই আগস্টের পরে আমি দেখলাম যখন বলা শুরু হইলো যে এই দেশ হবে এই হিজবুত তাহরীর, এই দেশ হবে ইসলামী দেশ। ৭১ সনে কোনো যুদ্ধ হয় নাই, স্বাধীনতা যুদ্ধ প্রথম হয়েছে ৪৭ সনে এবং সর্বশেষ হয়েছে ২৪ সনে। ৭১ সনে ভাইয়ে ভাই একটা ঝগড়া হয়েছে, যে ঝগড়াটার মূলে ছিল পাশের একটি দেশ যার নাম ইন্ডিয়া, যার রাজধানী দিল্লির ষড়যন্ত্রে আমরা ভাইয়ে ভাই ঝগড়া করছিলাম। যে এইটা কোনো যুদ্ধ হয় নাই, যারা যুদ্ধ করছিলেন অস্ত্র হাতে তারা আল্লাহর কাছে মাপ চান। এই সেদিন থেকে বা তার আগের থেকে কিছু বুঝি, সেদিন থেকে আমি কিন্তু এককভাবে প্রতিবাদ করা শুরু করলাম এবং প্রতিবাদের ভাষাটাই ছিল নির্ভয় এবং নিঃসংকোচের ভাষা। সেটা এই রাজাকারের বাচ্চারা, এই আলবদরের বাচ্চারা, মুক্তিযুদ্ধ কিন্তু থাকবে এবং আছে, মুক্তিযোদ্ধারা কিন্তু এখনো জীবিত আছে। আমার মতো হতভাগা ফজলুর রহমানরা ৭৮ বছর বয়সে জীবিত আছে, পারলে গুলি করে মারো, কিন্তু মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ৭১-এর বিরুদ্ধে কোনো কথা বললে আমি তাদেরকে রাজাকারের বাচ্চা, আলবদরের বাচ্চা বলবোই। এই কিন্তু শুরু হইল মুখপাত্র। এবং সবচেয়ে বড় সর্বনাশা সত্যি হলো যে ছেলেগুলোকে আমরা মনে করেছি এরা জাতীয় বীর, এরাই বাংলার ফিডেল ক্যাস্ট্রো, যাদেরকে আমরা মনে করেছি, সেই সব ছেলেরা ট্রেন বাই জামাত ইসলাম এবং কালো শক্তি, যে কোনো জায়গা থেকে যে কোনো সময়ে, আমার ধারণা ৫ থেকে ৭ বছরে তাদেরকে জামাত এবং ইউনূস সাহেব ট্রেন করেছে। ওই যে মিটিকুলাস
এখন তো আমি ইংরেজিটা শিখে ফেলছি, আগে তো বলতে পারতাম না। তো ওই যে প্ল্যান, ওই প্ল্যানটা যে ইউনূস সাহেবের মাধ্যমে চামাত্রা করছে, সেই মহারাজার বাচ্চা, জমিদারের বাচ্চাদের এখন শত শত কোটি টাকা। এই এদের এখন টাকা হলো এদের কাছে সাদা কাগজ, এরা এখন ডলারে সম্পদ গণে, পাউন্ডের সম্পদ গণে। এরা এখন চান্দা চায় 1 কোটি টাকা, 10 লাখ টাকা নিতে গিয়ে আবার নিচে, আবার 90 লাখ টাকা নিতে গিয়ে ধরা পড়ে। আবার ধরা পড়লে পরে বলে যে না, আমরা তো কেউ না, আমরা তো কেউ না, আমাদের সেই মহাজন আছে, সেই মহাজনের নাম হইলো এই স্থানীয় সরকার মন্ত্রী, ওনার নাম সজীব ভুইয়া। উনি প্রত্যেক দিন ভোরবেলায় গিয়া হাঁসের মাংস দিয়ে নাস্তা করেন ভোরবেলায়, কারণ রাত্রে নাকি উনার ঘুম হয় না দেশের জন্য। আর ভোরবেলা নাস্তা করতে যদি হাঁসের মাংস না পান, হোটেল বন্ধ হয়ে যায়। উনি সামান্য একটা হোটেল আছে ওই যে গুলশানে, যেখানে নাস্তা করলে 7,000 টাকা লাগে। এই যে অবস্থা চলছে, আমি এদেরকে আমি দুর্নাম করতে, কিন্তু এরা কেন 100 লোককে মারায়া আমাদেরকে বৃদ্ধ বয়সে স্বপ্ন দেখায়া, আজকে কেন তারা কোটি কোটি শত শত কোটি টাকার মালিক, আজকে কেন আন্দোলনকে বিভ্রান্ত করে বাংলাদেশকে আজকে পরাধীন করে, ওই পরাধীন কথাটা আমি যে এরা যারা আছে স্বাধীনতা বিরোধী শক্তির এজেন্ডা গুলোই বাস্তবায়ন করছে। আর যেহেতু আপনারা এখনো যে কজন হাতে গোনা মুক্তিযোদ্ধা বেঁচে আছেন, তারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, এই জন্য আপনারা টার্গেটেড হয়েছেন। এবং শেষ করে ফেলতেছি, এই কথাগুলো বলার লোক নাই। পান্না ভাই বলে, উনি অসুস্থ মানুষ, পান্না ভাইও আমার 2 বছরের ছোট, উনি অসুস্থ মানুষ, উনি বলে, সাহস করে বলে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি একদম সব বলি যা আছে, যে আমার দেশ সেন্ট মার্টিন দ্বীপ থেকে, চট্টগ্রাম বন্দর থেকে, করিডোর থেকে ধরে সব আমার দেশে দিয়ে দিবেন, আর আমরা খালি বলবো বাহ বাহ বাহ, সুন্দর করছেন। তার সামনে হইলো ইউনূস সাহেব, মধ্যে হইলো জামাত, এই ছেলে, তার সামনে হইলো ছেলেরা, আর পিছন থেকে অন্ধকারের শক্তি জামাত ইসলাম শক্তি যোগাবে। আমরা মুক্তিযুদ্ধের কথা বলতে পারবো না, যে দেশটা আমরা রক্ত দিয়ে স্বাধীন করছিলাম 30 লক্ষ রক্তে, এবং সেই কারণে আমাদেরকে হুমকি দেওয়া হবে। এখন তো ক্লিয়ার হুমকি দেয়। আমি একটি প্রশ্ন করতে চাই, যে আপনি প্রথমে বলছেন যে বঙ্গবন্ধুর ভাষণ বাজিয়ে, দেশাত্মবোধক গান বাজিয়ে মানুষকে এক ধরনের আস্থায় নিতে চেয়ে তারা আন্দোলনের সূত্রপাত করেছিল, এবং আমাদের সাথে তারা বিট্রে করেছে, মুক্তিযুদ্ধের সঙ্গে বিট্রে করেছে। সেই জায়গা থেকে আমরা এখন দেখতে পাচ্ছি বঙ্গবন্ধুর মৃত্যু বার্ষিকীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডিজে পার্টি হয়, এবং শোক জানাতে কেউ গেলে, মানে স্বাধীনতা যুদ্ধের মহান স্থপতি বঙ্গবন্ধুর জন্য কেউ শোক জানাতে গেলে তাদেরকে আক্রমণের শিকার হতে হয়। এই কারণে কি বিষয়গুলো ঘটছে? আজকে বললেন ফুল দিতে দেয় না, বাধা দেয়, ওই কি ডিজে পার্টি করে, এগুলা করে। ওইগুলো হইলো ওই যে 1757 সনের 3রা জুলাই মির্জাফরের যে লাইন, এই লাইনের লোকেরা, আমার কথাটা খুব বোঝার চেষ্টা করে, এরা হইলো বাঙালির লাইনের, এবং এদের লাইনটা হইলো শেষ পর্যায়ে আইসা গোলাম আজম, নিজামী, মুজাহিদ, জামাতে ইসলাম, নুরুল আমিন, খাজা খয়রুদ্দিন, এই লাইন, এরা হলো এই লাইন। এই লাইন যদি সারবাদ করে, তাইলে আমরা ইতিহাসে আপাতত মৃত্যুবরণ করে ফেলছি, আরো করব। কিন্তু আমার ধারণা ইতিহাস এই লাইনকে, বাঙালির ইতিহাস এই মির্জাফরের লাইনকে সারভাইভ করতে দিবে না। আমি খুব কথাটা খুব দিবে না। এরা কিছু স্লোগান দিবে, গোলাম আজমের বাংলায় অমুকের ঠাই নাই, ওই নিজামীর বাংলায় অমুকের ঠাই নাই, কিন্তু এদেরকে মানুষ বলবে যে এরা হইল মির্জাফরের বংশধর, এরা হইল গোলাম আজম স্বাধীনতা বিরোধীদের বংশধর। এই কথাটা স্বাধীনতা বিরোধী শক্তির একটা আস্ফালন বা তাদের নতুন পরিকল্পনা তো রয়েছে, কিন্তু একটা দৃশ্যমান সরকার, একটা অস্থায়ী নির্দলীয় অন্তর্বর্তী সরকার, তারা কিভাবে এটিকে প্রশ্রয় দিচ্ছে? বঙ্গবন্ধুর মতন একজন ব্যক্তিত্ব এবং তার পরিবারের সদস্যরা নিহত হলেন, মানুষ শোক পালন করতে পারবে না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঠেকানো হবে। উল্টো যাদের কথা আপনি বলছেন যে মির্জাফরের বংশধর বা মির্জাফরের লাইনের লোকজন, তাদেরকে প্রোটেক্ট করবে, তারা যা চাইবে সেগুলোই বাস্তবায়ন করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। এটির ব্যাখ্যা কি? আপনি যার কথা সরকারের, সেই সরকারের প্রধান নেতার নাম হলো জনাব অধ্যাপক মোহাম্মদ ইউনূস সাহেব, যাকে আমি বলতাম 10 জন প্রধানমন্ত্রীর চেয়ে উঁচু ব্যক্তি। কিন্তু এখন দেখা যাচ্ছে উচ্চতা ঠিকই উঁচু আছে,
ও নোবেল পুরস্কার পাইছে, সবকিছু আছে, কিন্তু তার মানসিক অবস্থাটা হলো ওদের সাথে, এবং উনি ওদের দাগে পড়বেন। উনার সিএসটা ওই দাগে হবে, মির্জাফরদের দাগে হবে। এখন পর্যন্ত আমি যেটা বুঝতে পারছি, কারণ তার বংশের কেউ মুক্তিযুদ্ধ করে নাই। তার বাবার নাম জানি আমি, তার দাদার নাম জানি, তার ভাইদের নাম জানি, তার ভাইয়ের ছেলেদের নাম জানি, তার মেয়েদের নাম জানি, সব জানি আমি। তার বাপ যে সৌদাগর এটা জানি, উনি যে কিভাবে এই যে গ্রামীণ ব্যাংক করছে, কিভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এগুলো সব আর কি, যেহেতু আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলাম ৭৬ সন থেকে ধরে, আমি সব জানি বলে আমি বলতেছি। উনাকে আমি মনে করছিলাম উনি একজন মহান মানুষ, হ্যাঁ মহান মানুষও, কিন্তু উনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে মানুষ। উনি জীবনে কোনোদিন এর আগে শহীদ মিনারে যায় নাই, জীবনে কোনোদিন উনি স্মৃতিসৌধে যায় নাই, জীবনে কোনোদিন উনি বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামের সাথে যুক্ত হয় নাই। উনি এটা আমি মনে করছিলাম, তাইলে উনি মধ্যস্থলে আসে। এখন দেখি না, উনি ইচ্ছাকৃত ভাবে যায় নাই, এবং বাঙালি এবং বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের মুক্তি সংগ্রামে তার বিরোধিতা ছিল, মনে মনে অবদান তো ছিলই না। এখন যখন সুযোগ পাইছে, তখন উনি নিজে কিছু করেন আর অন্যদেরকে দিয়া কিছু করান, এবং জামাতের উপরে নির্ভর করে উনি করেন। কাজে আমি ওনাকে বলবো, তারা আর ওই যে আপনি বলবেন ওই যে ছেলেপেলেরা, এই ছেলেপেলেরাও জামাতেরই মুখপাত্র, এবং তাদেরকে জামাত ট্রেনিং দিছে বিভিন্ন ভাবে। আমি ওই দিন একটা কথা বলছি যে 4টা ছেলের নেতা বানাইছে ছাত্রলীগের 20 লক্ষ টাকা দিয়া। এর মধ্যে ওই যে মহান ব্যক্তিরা এখন যারা আছে, আমি নাম নাইবা বললাম, 20 লক্ষ টাকা দিয়া বানাইছে, এবং টাকাটা সাপ্লাই করছে একটা রাজনৈতিক দল। এই যে একটা মুনাফিকি শুরু হয়েছে বাংলাদেশের রাজনীতিতে, বিএনপির ভিতরে ঢুকে আছে অনেক, তাদের খালাতো ভাইয়েরা সব ঢুকে আছে। কাজে এই দেশে তাই হবে। তবে একটা জিনিস খুব সুবিধা হয়েছে, শেখ হাসিনা গিয়া